এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা করব। ওকে, কেমন আছো সবাই বলো? সবাই কি প্রথম ক্লাসটা করছো? প্রথম ক্লাসে আমরা কি কি দেখছিলাম বলো তো? সামান্তরিক সূত্র, তারপর সামান্তরিক সূত্র রিলেটেড অনেক কিছু দেখছি। আমরা অনেকগুলো অঙ্ক দেখছি না? ওগুলা কিন্তু পরীক্ষায় আসে। তো গত ক্লাসে আমরা যেখান থেকে শুরু করছিলাম আজকে ওখান থেকেই আবার স্টার্ট করব। ওকে, তো আমরা চেষ্টা করব আজকের ক্লাসের মাধ্যমেই যাতে চ্যাপ্টার 8.1 শেষ করে ফেলা যায়। বুঝছো? আজকের ক্লাসের মাধ্যমেই যাতে চ্যাপ্টার 8.1টা আমরা শেষ করে ফেলতে পারি। ওকে, তো চলো শুরু করি। আমরা প্রথম যে জিনিসটা দেখব এটাকে বলা হয় বলের সাইন সূত্র। কি? বলের সাইন সূত্র। তোমরা ফিজিক্সে পড়ছো। বলের সাইন সূত্র ব্যাপারটা কি? বলের সাইন সূত্র ব্যাপারটা কি? ধরো একটা বিন্দুতে দুইটা বল কাজ করতেছে। এই বিন্দুতে দুইটা বল কাজ করতেছে। এই একটা বল, ঠিক আছে? ওকে, তারপর আবার এই বিন্দুতে আরেকটা বল কাজ করতেছে, এই আরেকটা বল। পি আর কিউ বল। এই ধরো আমাদের পি বল, এই ধরো আমাদের কিউ। এখন পি আর কিউ বল, তাদের লব্ধি হচ্ছে আর বল। তাদের লব্ধিটা কি? আর বল, তাই না? লব্ধিটা কি? সামান্তরিক সূত্র অনুযায়ী আমরা বের করতে পারি, তাই তো? সবাই আমাকে বলো, সামান্তরিক সূত্র অনুযায়ী আমরা বের করতে পারি, তাই না? তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী লব্ধিটা কি বলো তো? সামান্তরিক সূত্র অনুযায়ী লব্ধিটা কি হবে আমাকে বলো তো সবাই? এই দুটাকে একটা সামান্তরিকের সন্নিহিত বাহু তুমি যদি চিন্তা করো, তাহলে ওই সামান্তরিকের যে কর্ণটা সেটাই কি? লব্ধি, তাই তো? সবাই একটু মনোযোগ দাও। তাহলে লব্ধিটা কি? এই হচ্ছে আমাদের লব্ধি। আচ্ছা, সবাই এখন আমাকে একটু বলো তো, এই কোণটা যদি আমরা আলফা চিন্তা করি, এই কোণটা কি বিটা চিন্তা করলাম, ঠিক আছে? তাহলে আমাকে বলতে পারবা এই কোণটা কত? এটাও কিন্তু বিটা, একান্তর কোণ হিসেবে, তাই না? আর এই কোণটা কত হবে বলো তো? এই কোণটা কত হবে? এটা আলফা, এটা বিটা। এটা হবে 180, 180 মাইনাস আলফা প্লাস বিটা, তাই তো? 180 মাইনাস আলফা প্লাস বিটা। আচ্ছা, ওকে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে পি বল, এইটা কি? কিউ বল। আর কর্ণটা কি? আমাদের লব্ধি বল। মানে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে পি, এই বাহুটা কিউ, এই বাহুটা আর, ঠিক আছে না? তোমরা ত্রিভুজের সাইন সূত্র পড়ছো? একটা বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন, এই অনুপাতটা সবার ক্ষেত্রে সমান না? এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান 2r। মনে আছে? আমাকে সবাই বলো তো। তাহলে এই বাহুটা, এই যে পি বাহুটা ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন পি, এই যে পি বাহুটা ডিভাইডেড বাই সাইন বিটা সমান কিউ বাহুটা ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন আলফা ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন, এই যে এটা না, আর এর বিপরীত কোণ কত আমাকে বলো? সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। ক্লিয়ার? তোমরা সবাই বুঝছো? আমাকে বলো তো, এটাকে জাস্ট একটু শর্টে যদি আমি লিখি, এই যে দেখো আর ডিভাইডেড বাই 180 থেকে আলফা, এটা বাদ দিলে কি? আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তোমরা সবাই বুঝছো? এবার এই জিনিসটাকে আমি আরেকটু সহজ করে বলবো। মনোযোগ দাও। এটা তো আমরা এটা প্রমাণ দেখলাম। এই সামান্তরিক ভংচং আমি মুছে দিলাম, এই ভংচং লাগবে না, ঠিক আছে? তিনটা বল আছে, একটা বিন্দুতে তিনটা বল কাজ করতেছে, ঠিক আছে? যার মধ্যে দুইটার লব্ধি হচ্ছে আরেকটা, এই দুইটার লব্ধি হচ্ছে আর। তাহলে যে কোনো একটা বল ডিভাইডেড বাই সাইন অন্য দুইটা বলের মধ্যবর্তী কোণ, এই দুইটা অনুপাত সবসময় ধ্রুবক থাকবে। দেখো, যে কোনো একটা বল, আবারও লিখতেছি, যে কোনো একটা বল পি ডিভাইডেড বাই সাইন
বাকি দুইটা বল কিউ আর আর তাদের মধ্যবর্তী কোণ কত বিটা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই কিউ বলটা নিছো ডিভাইডেড বাই বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ কত আলফা কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু আর তুমি যখন আর বলটা নিছো বাকি দুইটা বল কারা কারা পি আর কিউ তাদের মধ্যবর্তী কোণ কত আলফা প্লাস বিটা আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা তোমরা কি ক্লিয়ার আমাকে সবাই বলো এটাই কি আমাদের বলের সাইন সূত্র এটাই কি বলের সাইন সূত্র একটা বিন্দুতে দুইটা বল কাজ করতেছে তাদের লব্ধি আর যদি এরকম হয় তাহলে যে কোনো একটা বল ডিভাইডেড বাই বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইন পি ডিভাইডেড বাই সাইন বিটা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা যে কোনো একটা বল ডিভাইডেড বাই বাকি দুইটা বলের অন্তর্গত কোণের সাইন ক্লিয়ার বুঝছো এটা কিন্তু ফিজিক্সেও আমরা পড়ছি তো এই বলের সাইন সূত্র সংক্রান্ত অঙ্ক আমরা এখন করব এটা তুমি কখন দেখবা এই বলের সাইন সূত্র সংক্রান্ত অঙ্ক করা লাগবে যখন দুইটা বল লব্ধি মধ্যবর্তী কোণ সংক্রান্ত জিনিস চলে আসছে বুঝছো দুইটা বলের লব্ধি একটা এবং তাদের মধ্যবর্তী কোণ সংক্রান্ত জিনিস চলে আসছে তখন তুমি কি সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারো দেখো কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের দুইটা বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে দেখাও যে বলদ্বয়ের অন্তর্গত কোণের পরিমাপ লব্ধির মান বলে দেওয়া আছে পি আর কিউ তাহলে কাহিনীটা বুঝছো এই যে একটা বিন্দুতে দুইটা বল কাজ করতেছে পি আর কিউ পি বড় বলে দিছে না পি বড় তারপর আর আর কিউটা কি ছোট পি আর কিউর যেই লব্ধি সেটা তাদের অন্তর্গত কোণকে 1/3 ভাগ করে তাহলে লব্ধিটা কার কাছাকাছি থাকবে পি বলের কাছাকাছি থাকবে তাই না তাহলে 1/3 যদি ভাগ করে আমাকে বলো তো এটা যদি আলফা হয় এটা আমরা টুয়াইস আলফা ধরতে পারি তোমরা কি বুঝতে পারছো তাই না বুঝছো এবার কি বলছে দেখাও যে বলদ্বয়ের অন্তর্গত কোণের পরিমাপ এটা বের করতে বলছে তার মানে তুমি কি বুঝতেছো এটা অ্যাকচুয়ালি আলফা দেখাও যে বলদ্বয়ের অন্তর্গত কোণের পরিমাপ 3 তো এটা আলফার ভ্যালু যদি এটা আনতে পারো তাহলে এটাই তো 3 আলফা লব্ধির মান এখানে কিন্তু লব্ধি নিয়ে কিছু বলে নেই তুমি বলের সাইন সূত্রে যদি দেখো 3টা অনুপাত সমান এটা মাঝে মাঝে দেখবা 3টা নিয়েই কথাবার্তা হইতেছে মানে 3টা সমান ধরে অঙ্ক করতে হবে মাঝে মাঝে দেখবা 2টা নিয়ে কথা হচ্ছে তাহলে 3 নাম্বারটাকে ইগনোর করে ফেলবা ধরো পি আর কিউ নিয়ে কথা হইছে তাহলে এই 2টা সমান ধরে তুমি অঙ্ক করবা ওটা ইগনোর আমি কি বুঝাইতে পারলাম সবাই আমি কি বুঝাইতে পারলাম দেখো আবার কোশ্চেন পড়ো কোন বিন্দুতে পি ও কিউ মানের দুইটা বল পি বলটা বড় লেখা আছে কিন্তু এই দুইটা বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে যে এটাকে 1/3 ভাগ করে তাহলে 3 ভাগের 1 ভাগে ভাগ করবে তাই না আমাকে বলো তাহলে এখানে 1 ভাগ আর টোটাল কয় 3 ভাগ তাহলে 1/3 ভাগ করলো না তাহলে এটা আলফা হলে এটা টুয়াইস আলফা ক্লিয়ার দেখাও যে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ অর্থাৎ 3 আলফার ভ্যালুটা চাইছে আচ্ছা তাহলে আমরা বলের সাইন সূত্রটা আগে অ্যাপ্লাই করি বলের সাইন সূত্র অনুসারে পি বাই বলতো পি বাই সাইন 2 আলফা তাই না পি নিছো তাহলে বাকি দুইটা বল কারা এই দুইটা এটা যদি আর চিন্তা করো তাদের মধ্যবর্তী কোণ কত 2 আলফা ইকুয়ালস টু কিউ বাই যখন কিউ বলটা নিছো বাকি দুইটা বল কারা কারা এই দুইটা এদের মধ্যবর্তী কোণ কত আলফা কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ক্লিয়ার এখন এখান থেকে তোমার আলফার ভ্যালুটা বের করা লাগবে চলো আচ্ছা আলফার ভ্যালুতে কজ ইনভার্স আছে বুঝতে পারতেছো sin 2 আলফা এটাকে লিখতে পারো না 2 sin আলফা cos আলফা
ইকুয়ালস টু কিউ বাই সাইন আলফা। সাইন আলফার মান শূন্য হবে না, কারণ সাইন আলফার মান যদি শূন্য হয়ে যায় নিচে তো জিরো চলে আসে, তাই না? নিচে জিরো চলে আসে না, অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে এই সাইন আলফা খেচাং, কজ আলফাটাকে উপাশে পাঠাও, কিউটাকে নিচে নিয়ে আসো, বুঝছো? তাহলে যেটা হয় কজ আলফা সমান পি বাই টোয়াইস কিউ। তাহলে আমাকে বলো তো আলফার ভ্যালু কত? কজ ইনভার্স পি বাই টোয়াইস কিউ। আলফার ভ্যালু কত? কজ ইনভার্স পি বাই টোয়াইস কিউ। ক্লিয়ার? বলো তো তোমরা সবাই কি ক্লিয়ার? আমাকে বলো। বুঝে ফেললাম, প্রথম পার্ট হয়ে গেছে। এবার কি বলছে? লব্ধির মান। বলো তো লব্ধির মান আমরা কেমনে বের করব? বলো তো লব্ধির মান আমরা কিভাবে বের করব? একটু চিন্তা করো। হ্যাঁ, লব্ধির মান মানে আর এর মান। ও আচ্ছা, এটা তো মধ্যবর্তী কোণ বের হয় না, এটা আসলে কি বের হইছে? আলফার মান বের হইছে। মধ্যবর্তী কোণটা কত? 3 আলফা না? তাহলে মধ্যবর্তী কোণ সুন্দর করে লিখবা, মধ্যবর্তী কোণ মক, সেটা কত? 3 cos ইনভার্স p বাই টোয়াইস কিউ। ওকে, এখন আমাকে আর এর মান বের করা লাগবে। আচ্ছা, তো তুমি যখনই আর এর মান বের করতে যাবা তাহলে কি আর এর অনুপাতটা নেওয়া লাগবে? নেই তো, আর এর অনুপাতটা নেই। আর ডিভাইডেড বাই sin 3 আলফা ইকুয়ালস টু, তারপর কোনটা নিবা? তিনটা অনুপাত তো, আর ডিভাইডেড বাই sin 3 আলফা, তার সাথে পি নিবা না কিউ নিবা? যে কোনো একটা নিলেই হবে। পি নিবা না কিউ নিবা? পি নিলে পি বাই sin 2 আলফা, কিউ নিলে sin আলফা। sin আলফাটা সুন্দর জিনিস, 2 আলফাটা একটু ক্যাচাইলা। তাহলে আর এর সাথে আমি কিউ নিলাম, তাহলে বলো তো কিউ বাই কি হবে? তিনটা অনুপাত, কিন্তু এই তিনটা থেকে যে কোনো দুইটা তুমি যে কোনো সময় নিতে পারবা। তুমি যখন কিউ নিবা, কিউ ডিভাইডেড বাই কত? sin আলফা। কিউ ডিভাইডেড বাই কত? sin আলফা, তাই না? আচ্ছা, এখান থেকে আর এর মান বের করা লাগবে। তাহলে আর ইকুয়ালস টু কিউ বাই sin আলফা ইনটু, এই যে sin 3 আলফা ওখানে চলে যাবে না? বলো, sin 3 আলফা ওখানে চলে যাবে না? sin 3 আলফার একটা ফর্মুলা আছে, 3 sin আলফা মাইনাস 4 sin কিউব আলফা, 3 sin আলফা মাইনাস 4 sin কিউব আলফা। তাহলে আমাকে বলো তো আর এর মান সুন্দর হয়ে কি দাঁড়াচ্ছে? sin আলফা ভ্যানিশ, 3 মাইনাস 4 sin স্কয়ার আলফা, 3 মাইনাস 4 sin স্কয়ার আলফা। তোমরা কি ক্লিয়ার? আমাকে বলো তো। আচ্ছা, তাহলে এখানে তো লব্ধির মান পি আর কিউ দিয়ে এই আলফারে সরাইতে হবে। আচ্ছা, তুমি কজ আলফার ভ্যালু জানো? এখানে আছে sin স্কয়ার আলফা। sin স্কয়ার আলফাটাকে তুমি cos স্কয়ার আলফারে নিতে পারবে না? দেখো তো, কিউ ইনটু 3 মাইনাস 4 প্লাস 4 cos স্কয়ার আলফা। ঠিক আছে, সবাই আমরা কি বুঝতে পারলাম? তাহলে দেখো তো, এখানে r ইকুয়ালস টু কিউ ইনটু 4 cos স্কয়ার আলফা মাইনাস 1, 4 cos স্কয়ার আলফা মাইনাস 1। তাহলে কিউ ইনটু 4 cos স্কয়ার আলফা। দেখো তো, cos আলফার ভ্যালু এটা, তাহলে cos স্কয়ার আলফা কি হবে? আমাকে বলো তো, 4 ইনটু cos স্কয়ার আলফা কি হবে? পি স্কয়ার বাই 4 কিউ স্কয়ার, পি স্কয়ার বাই 4 কিউ স্কয়ার, পি স্কয়ার বাই 4 কিউ স্কয়ার মাইনাস 1। এটা কাটা। তাহলে দেখো তো কি থাকে, সবাই একটু মনোযোগ দাও। কিউ ইনটু নিচে হচ্ছে কিউ স্কয়ার, উপরে হচ্ছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। এই কিউ কাটা, একটা কিউ উপরে থাকবে। তাহলে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ডিভাইডেড বাই কিউ, প্রমাণিত। বুঝলাম সবাই? বলো, বুঝলাম। একটু প্যাচাইন না। হ্যাঁ, কয়েকবার করতে হবে, তারপর মাথায় চলে আসবে। ঠিক আছে, বলের সাইন সূত্র অনুযায়ী। ঠিক আছে, বলের সাইন সূত্র কি বলে? এইটা, এই তিনটা অনুপাত সমান।
এখন প্রশ্নের প্রয়োজনে তোমাকে সবসময় 3টা অনুপাতে লিখতে হবে এরকম না, তুমি চাইলে এই 2টা নিয়ে অঙ্ক করতে পারো, এই 2টা নিয়েও অঙ্ক করতে পারো, কিংবা এটা আর এটা নিয়েও কি অঙ্ক করতে পারো প্রশ্নের অনুযায়ী। ঠিক আছে, ফর এক্সাম্পল এই যে দেখো এখানেও কিন্তু অনুপাত 3টা, এইটা এইটা আর এইটা 3টাই কিন্তু সমান। তো ফার্স্টে আমাকে যেহেতু কোণের মান বের করতে বলছে, লব্ধির কিছু নাই, তাইলে আমি এই 2টা অনুপাত নিলাম, কারণ এখানে লব্ধির কিছু নাই, এখান থেকে কোনটা বের করে ফেললাম। তারপর যেহেতু লব্ধি বের করতে বলছে, তাহলে লব্ধির অনুপাতটা নিলাম আর যে কোনো আরেকটা নিলাম, সেখান থেকে লব্ধিটা বের করে ফেললাম, সেখান থেকে লব্ধিটা বের করে ফেললাম। ডান 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 ডান। সবাই বলো বলো বলো, বুঝছো? ঠিক আছে, তারপর মনোযোগ, পুরো মনোযোগ এদিকে। কোন বিন্দুতে টুয়াইস আলফা কোণে কার্যরত পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ মানের বল দুইটার লব্ধি এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ তৈরি করে। দেখাও যে খুবই সহজ, খুবই সহজ। একটা বিন্দুতে 2টা বল কাজ করতেছে, একটা হচ্ছে পি প্লাস কিউ, হ্যাঁ একটা হচ্ছে পি প্লাস কিউ, আরেকটা কি পি মাইনাস কিউ। বলতো কে বড়? বলতো কে বড়? পি প্লাস কিউটা তো বড় হবে। এদের অন্তর্ভুক্ত কোণ কত? টুয়াইস আলফা, টুয়াইস আলফা, টুয়াইস আলফা। তাহলে এদের যেই সমদ্বিখণ্ডকটা, এদের এদের যেই সমদ্বিখণ্ডকটা, এটাই তো সেই সমদ্বিখণ্ডক। তাহলে এই পাশে আলফা, এটা আলফা, এটা আলফা, এটা আলফা। কি বলছে? এদের লব্ধি অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ তৈরি করে। তাহলে এদের লব্ধি আমি যদি এই পিঙ্কি কালারটা দিয়ে দেখাই, সেটা এই লাইনটার সাথে থিটা কোণ তৈরি করবে। বলতো এদিকে না এদিকে? বলতো এদিকে না এদিকে? এই দুইটার লব্ধি এই যে সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ এদিকে নাকি এদিকে? এদিকে করবে। কারণ কি এটা বড়, এটা বড়, বড় কোণটার কাছাকাছি থাকে। তাহলে এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে থিটা। ডান? আচ্ছা, ওকে। এবার মনোযোগ দাও, মনোযোগ দাও, সবাই মনোযোগ দিবা। কি বলছে? পি ট্যান থিটা সমান কিউ ট্যান আলফা। লব্ধির কোনো কারবার আছে এখানে? লব্ধির কোনো কারবার আছে না। তাহলে আমাকে বলবা এই কোণটা কত? আমাকে কি তোমরা বলবা এই কোণটা কত? পি প্লাস কিউ, এটা আর লব্ধি তাদের মধ্যবর্তী কোণ কত? আলফা প্লাস থিটা না? আর এই কোণটা কত হবে বলো? আর এই কোণটা কত হবে? এই পুরোটা আলফা, তার থেকে থিটা বাদ, আলফা মাইনাস থিটা, আলফা মাইনাস থিটা। ডান? বুঝছো কেন এই 2টা নিলাম? সাইন সূত্র অ্যাপ্লাই করব। যে কোনো একটা বল নিলে অন্য 2টা বলের অন্তর্গত কোণের সাইন নিতে হয়। তাহলে আমি একটু লিখি। তুমি যখন পি প্লাস কিউ বলের সাইন সূত্র অনুযায়ী, বলের সাইন সূত্র অনুযায়ী তুমি যখন পি প্লাস কিউ নিবা ডিভাইডেড বাই এই বলটা, তখন বাকি 2টা বলের অন্তর্গত কোণ কত? আলফা প্লাস থিটা, আলফা প্লাস থিটা। তাহলে পি প্লাস কিউ বাই সাইন আলফা প্লাস থিটা ইকুয়ালস টু, তুমি যখন পি মাইনাস কিউ নিবা, পি মাইনাস কিউ নিবা, বাকি 2টা বল, 3টা বল কিন্তু পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, লব্ধি, যখন এটা নিবা বাকি 2টার অন্তর্গত কোণ কত? আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা। বুঝছো? এখন প্রমাণে খেয়াল করো, এখানে একটা যোজন বিয়োজন স্ট্রাকচারের মতো আছে না ব্যাপারটা? আমাকে সবাই বলো তো, এখানে একটা যোজন বিয়োজন স্ট্রাকচারের মতো আছে না? পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ইকুয়ালস টু সাইন আলফা প্লাস থিটা বাই সাইন আলফা মাইনাস থিটা। যোজন বিয়োজন স্ট্রাকচার কি প্রমাণে আছে? না। যোজন বিয়োজন স্ট্রাকচার থেকে মুক্তি পাইতে হলে কি জানি করা লাগে? যোজন বিয়োজন করা লাগে। যোজন বিয়োজন স্ট্রাকচারে যাইতে হইলেও যোজন বিয়োজন, তার থেকে মুক্তি পাওয়ার জন্য যোজন বিয়োজন। তো আবার যদি যোজন বিয়োজন করো তাহলে দেখো তো কি থাকে? পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ, পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ। ঠিক আছে, যোজন বিয়োজন। দেখো তো উপরে কি থাকে? সাইন আলফা প্লাস থিটা
প্লাস সাইন আলফা মাইনাস থিটা। নিচে কি হয়? সাইন আলফা প্লাস থিটা মাইনাস সাইন আলফা মাইনাস থিটা। আমাদের কিন্তু কাজ অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা বুঝতে হবে যে যোজন বিয়োজন স্ট্রাকচার থেকে মুক্তি পাইছো। ওকে, দেখো তো এবার কাটাকাটি করে, কিউ কিউ ঠাস, পিপি ঠাস। এখানে হচ্ছে 2p/2q। লেফট সাইডে কি দাঁড়ালো? 2p, রাইট সাইডে 2q। আর ওদিকে কি আমাকে বলো তো? sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি, এটা কি হবে? ফর্মুলা আছে 2 sin আলফা cos থিটা না? সবাই বলো 2 sin আলফা cos থিটা। আর নিচেরটা ফর্মুলা ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কিন্তু তোমার পিছু ছাড়বে না। এটা কি? 2 cos আলফা sin থিটা, তাই না? 2 cos আলফা sin থিটা। ক্লিয়ার? তাহলে দেখো তো 2 2 ঘ্যাচাং 2 2 ঘ্যাচাং। দেখো তো কি হয়? p/q সমান sin আলফা বাই cos আলফা, এটা কি tan আলফা হয় না? আর cos থিটাটাকে যদি নিচে নামায় দাও sin থিটা বাই cos থিটা, বা এটা চিন্তা করো cot থিটা, cot থিটা, cot থিটা নিচে আসলে কি tan থিটা হয়ে যায়, cot থিটা নিচে আসলে tan থিটা হয়ে যায়। সো তুমি যদি আর গুণন করো তাহলে কি হয়? p tan থিটা সমান q tan আলফা, p tan থিটা সমান q tan আলফা। প্রুভড। ডান। সবাই আমাকে বলো বুঝলাম? পারবো তো? ঠিক আছে, ওকে। এবার আমি যদি একটা কাজ করি, ধরো এই আলফাটাকে টুয়াইস আলফা না দিয়ে এটা বললাম আলফা, এটা বললাম কি আলফা, ঠিক আছে? আর এটা বললাম θ/2। তাহলে প্রমাণে কি হবে বলতো? p tan θ/2 সমান q tan আলফা/2 হয়ে যাবে না? জাস্ট অর্ধেক করে দিছো, তাই না? অর্ধেক। 2 আলফার জায়গায় যদি আলফা করো, থিটার জায়গায় যদি θ/2 করো, তাহলে ওখানেও কি অর্ধেক হয়ে যাবে, তাই না? দেখো তো, নতুন একটা অঙ্ক বানাই দিচ্ছে। পারবা? p প্লাস কিউ p মাইনাস কিউ পুরাপুরি সিমিলার। টুয়াইস আলফার জায়গায় আলফা। হ্যাঁ, তাদের লব্ধি বলদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে কি θ/2 কোণ তৈরি করে। এটা প্রমাণ করতে বলছে। পারবো, তাই না? পারবো। মজার একটা অঙ্ক, মজার একটা অঙ্ক, খুবই মজার একটা অঙ্ক। একটু কমন সেন্স অ্যাপ্লাই করা লাগবে এখানে। কমন সেন্স অ্যাপ্লাই করতে পারলে খুবই সহজ। সবাই একটু পড়ো তো, সবাই একটু পড়ো। পি আর কিউ দুইটা বল, পি ইজ গ্রেটার দেন কিউ। বল দুইটা পরস্পর আলফা কোণে ক্রিয়ারত। এদের অবস্থান বিনিময় করলে লব্ধি থিটা কোণে ঘুরে যায়। প্রমাণ করতে বলছে কিছু একটা। তাহলে আমরা আগে চিত্র আঁকাই। চিত্র আঁকাই। দুইটা বল পি আর কিউ। হ্যাঁ, আমাদের পি বলটা কিন্তু বড়। পি বলটা কি বড়। আমরা ধরে নিলাম আমাদের যে পি বলটা, যেই পি বলটা সেটা বড়, ঠিক আছে? এই হচ্ছে কি আমাদের পি বলটা, আর এই হচ্ছে আমাদের ধরো কিউ বলটা। বলেই দিছে। তাহলে এদের লব্ধিটা কোথায় থাকবে? এই যে পি এর কাছাকাছি থাকবে। এখন এদেরকে স্থান বিনিময় করা মানে কি? আমাকে বলো তো, স্থান বিনিময় করা মানে কি? পিটা চলে আসবে এখানে, তাই না? বলো বলো, পিটা যদি এখানটায় চলে আসে, এই যে দেখো, এই যে পি, এই যে পি, এই পি বাবাজি যদি এখানটায় চলে আসে, ঠিক আছে? আমি ধরো পিঙ্কি কালার দিয়ে দেখালাম।
আর কিউ বাবাজি যদি এখানে চলে আসে, আর কিউ বাবাজি যদি এখানে চলে আসে, তাহলে বলো তো লব্ধিটা কই চলে যাবে? লব্ধিটা এখানটাই চলে যাবে। সেটাই বলছে, লব্ধিটা থিটা পরিমাণ ঘুরে যায়। লব্ধিটা কি করে? থিটা পরিমাণ ঘুরে যায়। তাহলে এই কোণটা হচ্ছে থিটা। তুমি একটা কথা বলতে পারবা, এই কোণ আর এই কোণের সম্পর্ক কি? বলো দেখি, বলো দেখি। ব্যাপারটা এরকম ছিল, এই যে এরকম ছিল, তুমি জাস্ট এই দুইটা স্থান পরিবর্তন করে দিচ্ছ, ঠিক আছে? এরকম ছিল, জাস্ট এখানে স্থান পরিবর্তন করে দিচ্ছ। আবার বলি, আবার বলি, আবার বলি, আবার বলি, আবার বলি, সবাই মনোযোগ দিবা। এই হচ্ছে ইনিশিয়াল অবস্থা। হ্যাঁ, এখন পিটা এখানে নিয়ে যাবা আর কিউটা এখানে নিয়ে যাবা, তাহলে পি ওদিকে হয়ে যাবে না? পি তো বড়, তাহলে লব্ধিটা কি ওই অবস্থানে চলে যাবে। সেটাই বলছে, লব্ধিটা থিটা পরিমাণ ঘুরে যায়। কাহিনী বুঝছো? লব্ধিটা কোথায় চলে যাবে? থিটা পরিমাণ ঘুরে এখানে চলে যাবে। এবার আমাকে একটা কথা বলো, এই কোণ আর এই কোণের কোনো সম্পর্ক আছে? একটু নর্মালি কমন সেন্স থেকে চিন্তা করো তো, একটু নর্মালি কমন সেন্স থেকে চিন্তা করো। এই যে এটা ধরো লব্ধি, ঠিক আছে? এই যে এটা ধরো লব্ধি। এখন কি করছো তুমি? স্থান পরিবর্তন করছো, এটা নিছো এখানে, এটা নিছো এখানে। এই কোণের মান কি চেঞ্জ হবে? এটা আর এটা কি চেঞ্জ হবে? বলো। সবাই সবাই তোমরা বুঝছো? এই চিন্তা করো, এই 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 যে এই দুইটা লব্ধি এখানে, তুমি যখন স্থান বিনিময় করবা, জাস্ট একটু হাতে চিন্তা করো, এই কোণ আর এই কোণ সেম না? এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে। এটা বুঝতে পারলেই হয়েছে, এটা বুঝতে পারলেই হয়েছে। তাহলে এই কোণটাকে আমি যদি এক্স চিন্তা করি, এই কোণটা কত? এক্স। আচ্ছা, আর পুরা মধ্যবর্তী কোণ, হ্যাঁ পুরা মধ্যবর্তী কোণ, এই পুরাটা কত? আলফা। এই পুরাটা কত? আলফা। আচ্ছা, তাহলে আলফা আর থিটা কোশ্চেনে দেওয়া আছে, তাই না? প্রমাণেও আছে, প্রমাণেও আছে, কিন্তু এক্সটা আমি ধরে নিছি, এক্সটা আমি ধরে নিছি। তাহলে এক্স কে আলফা আর থিটার মাধ্যমে প্রকাশ করি। বুঝছো? বুঝছো বুঝছো বুঝছো? আলফা আর থিটা কোশ্চেনে দেওয়া আছে, এক্সটা খালি আমি ধরে নিছি। তাহলে বলো তো, এক্স প্লাস থিটা প্লাস এক্স সমান আলফা, সেখান থেকে টুয়াইস এক্স সমান আলফা মাইনাস থিটা। আমাকে বলো তো এক্স এর ভ্যালু কত? আলফা মাইনাস থিটা বাই টু। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু কত? আলফা মাইনাস থিটা বাই টু। আলফা মাইনাস থিটা বাই টু। তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো সবাই? লব্ধি কিন্তু এইটা বুঝিও, এই সিচুয়েশনে যে পি আর কিউ, এই সিচুয়েশনে লব্ধি আর, যখন পি এখানে চলে আসবে কিউ এখানে, তখন লব্ধি ওখানে। বাট ইনিশিয়াল সিচুয়েশনে লব্ধি কি এখানে ছিল না? বাট সাইন সূত্র অ্যাপ্লাই করব, এখানে লব্ধির কোনো জিনিসপাতি নাই। তাহলে এই কোণটা কত? আমাকে সবাই বলো, এই কোণটা কত? এক্স। আর এই কোণটা কত? আমাকে সবাই বলো, সবাই সবাই। এই কোণটা হচ্ছে এক্স, আর এই কোণটা হচ্ছে, এই কোণটা হচ্ছে থিটা প্লাস এক্স, তাই না? এই যে এতটুকু থিটা, এতটুকু এক্স। তোমরা কি বুঝছো? থিটা প্লাস এক্স, এই যে এটা থিটা, এটা এক্স, তাহলে এই কোণটা থিটা প্লাস এক্স। আলফা কিন্তু পুরাটা, পুরা পুরা বিশাল পুরা কোণটাই হচ্ছে আলফা, পুরা কোণটা হচ্ছে আলফা। ওকে, তাহলে এবার আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করব। চলো 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 চলো। তাহলে পি ডিভাইডেড বাই সাইন সূত্র অনুযায়ী, সাইন সূত্র অনুযায়ী পি ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস এক্স, অন্য দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইন। পি ডিভাইডেড বাই equals to কিউ ডিভাইডেড বাই সাইন এক্স। এখানে আমাকে বলতো সাইন থিটা প্লাস এক্স, এই যে থিটার সাথে, এই যে এটার সাথে তুমি যখন এক্স যোগ করবা কত হবে? আমাকে সবাই বলো, আমাকে সবাই বলো। দেখো তো কি থাকে, পি বাই কিউ ইকুয়ালস টু, উপরে হয় সাইন থিটা প্লাস এক্স, থিটার সাথে এটা যদি যোগ করো, এগুলো দেখো থিটা প্লাস এটা টুয়াইস থিটা, তাহলে কি হয়?
সাইন আলফা প্লাস থিটা বাই 2, আর সাইন এক্স এটা কি হবে সাইন আলফা মাইনাস এক্স বাই 2। ক্লিয়ার? তোমরা বুঝছো? এই যে থিটা প্লাস এক্স, এটার সাথে জাস্ট থিটা যোগ করে দেখো, এটাই আসবে। হ্যাঁ, আর এক্সটা তো এটাই। এখন প্রমাণের দিকে তাকাও। প্রমাণে কি বলছে? প্রমাণে কি বলছে বলো তো? যোজন বিয়োজন কি করতে বলছে বলো তো? যোজন বিয়োজন স্ট্রাকচার। যোজন বিয়োজন স্ট্রাকচারে যাওয়ার জন্য যোজন বিয়োজন করা লাগে, করে দাও। আচ্ছা, এখানে যে তুমি যোজন বিয়োজন করছিলে আগেরটায়, তোমার কিন্তু বলতে হবে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে সাইড নোট দিবা। তারপর দেখো এখানে কি করা লাগবে? যোজন বিয়োজন করা লাগবে। কি করা লাগবে? যোজন বিয়োজন। ঠিক আছে, বিয়োজন যোজন আসলে। তাহলে পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ সমান সমান সাইন আলফা প্লাস থিটা বাই 2, হ্যাঁ সাইন আলফা প্লাস থিটা বাই 2 মানে আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 মাইনাস, এই সর্বনাশ, আলফা মাইনাস এক্স বাই 2 লিখছি। মাইনাস এক্স না রে, মাইনাস থিটা, তাই না? এটা তো থিটা, এক্স না, এটা কি থিটা। ঠিক আছে, সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। বুঝছো সবাই? এই এটা কই থেকে আইলো? এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ। বুঝছো বুঝছো বুঝছো? আর নিচে কি থাকে? বিয়োজন যোজন করছো, তাইলে সাইন এই যে আলফা প্লাস থিটা বাই 2, এটা কি আমি আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 লিখছি, কারণ এই যে এখানে tan আলফা বাই 2 tan থিটা বাই 2 এগুলো যেহেতু চলে আসছে। বুঝছো? ক্লিয়ার? দেখো তাহলে নিচে কি থাকে? সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। তাহলে দেখো তো কি থাকে? পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ। উপরে কি হয় সবাই আমাকে বলো? সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। ফর্মুলা জানি কি? 2 cos a সাইন বি, আর নিচে কি হবে? 2 সাইন এ cos। ক্লিয়ার? তাহলে এটা এটা কাটা। তাহলে দেখো তো পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ, cos আলফা বাই 2 বাই সাইন আলফা বাই 2, এটা কি হবে? cot আলফা বাই 2। এটা কি হবে? tan থিটা বাই 2। বুঝছো? তাহলে tan থিটা বাই 2 এখানেই থাকুক, cot আলফা বাই 2 এটা মানে কি 1 বাই tan থিটা বাই 2 এ পাশে পাঠিয়ে দিবা। তাহলে কি হবে আমাকে বলো? p মাইনাস কিউ বাই p প্লাস কিউ, এই যেটা মানে 1 বাই tan আলফা বাই 2 ইনটু tan আলফা বাই 2 সমান tan থিটা বাই 2। এটাই কি প্রমাণ করতে বলছি, যদিও আমি বাম পাশটা ডানে লিখছি আর ডান পাশটা বামে লিখছি। বুঝছো সবাই? সবাই ক্লিয়ার? ডান ডান ডান। ভাইয়া সেকেন্ড লাইনে এসে সাইন আলফা প্লাস থিটা বাই 2টা বুঝো নাই? এই যে দেখো থিটা প্লাস এক্স, এটা না, এই যে এটাই তো উপরে গেছে, এটার সাথে থিটা যোগ করো সবাই, প্লাস 2 থিটা হয়ে যাবে, মাইনাস থিটা প্লাস 2 থিটা, আলফা প্লাস থিটা বাই 2 হয়ে যাবে। বুঝছো এবার? বুঝছো বুঝছো? তো আমাদের সাইন সূত্র সংক্রান্ত অঙ্ক শেষ। আমরা সাইন সূত্র সংক্রান্ত অঙ্ক আবার করব পরের চ্যাপ্টারে। লামের উপপাদ্য বলে একটা উপপাদ্য আছে, সেখানেও এই সাইন সূত্রটা কাজে লাগবে। তো সাইন সূত্র রিলেটেড অঙ্ক শেষ, সাইন সূত্র রিলেটেড অঙ্ক শেষ। এবার আমরা আমাদের পরের টপিকটায় যাব। আমাদের পরের টপিকটা হচ্ছে লম্বাংশ বা লম্বাংশ উপপাদ্য। উপাংশ তোমাদেরকে ভেক্টর পড়াইছি না?
ভেক্টরের যে কোনো একটা ভেক্টরের যে কোনো দিকের উপাংশ বের করতে পারবা? ধরো এই দিকটায় এই ভেক্টরটার উপাংশ কত? উপাংশ, উপাংশ কিন্তু একটা ভেক্টর, মনে রাখবা। ধরো এটা আর, এটা থিটা। তাহলে এই দিক বরাবর এই যে ভেক্টরটা, তার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। হ্যাঁ, লম্ব অভিক্ষেপের মান কত? আর কস থিটা। আর আর কস থিটা মান বিশিষ্ট যে ভেক্টরটা সেটাকেই বলা হয় উপাংশ বা অংশক। তুমি যে কোনো দিক বরাবর উপাংশ নিতে পারবা, যে কোনো দিক বরাবর কি নিতে পারবা? উপাংশ নিতে পারবা। আমি কি বুঝাইতে পারলাম? যে কোনো দিক বরাবর উপাংশ নিতে পারবা। এখন তুমি কি করলা? একটা ভেক্টরের দুইটা উপাংশ নিলা, দুইটা লম্ব দিকে দুইটা উপাংশ নিলা, এই যে এই একটা আর এই একটা। বুঝছো? একটা ভেক্টর আছে, চিন্তা করো, একটা ভেক্টর আছে, চিন্তা করো, সবাই একটু মনোযোগ দিবা। একটা ভেক্টর আছে, চিন্তা করো। হ্যাঁ, ভেক্টর বা বল তুমি যাই বলো না কেন। এখন এই ভেক্টরটার তুমি কি করলা? এই যে এক্স অক্ষ বরাবর বা এই অক্ষ বরাবর কি করলা? উপাংশ বা লম্ব অভিক্ষেপ নিলা। এবার তার লম্ব দিক বরাবর আরেকটা উপাংশ নিলা। কোন দিক বরাবর? তার লম্ব দিক বরাবর। ঠিক আছে? তাহলে চিন্তা করো তো, এটা যদি আমাদের আর ভেক্টর হয়, এটা যদি আমাদের থিটা হয়, তাহলে এই দিক বরাবর যেই উপাংশটা সেটা কি? আর কস থিটা। মান, আমি জাস্ট মান চিন্তা করতেছি। আর আমাদের এটা কি? লম্ব অভিক্ষেপ, উপাংশ ভেক্টরটা, সেটা কত হবে? এই যে এই ভেক্টরটা, এই ভেক্টরটা। ক্লিয়ার? ডান? ডান। এবার এটা লম্ব বরাবর তুমি যদি উপাংশ নাও, সেটা কত? উপাংশের মান হবে আর সাইন থিটা, আর উপাংশ যেই ভেক্টরটা সেটা হবে এইটা। তুমি একটা মজার ব্যাপার দেখছো, যখন দুইটা উপাংশ নিছো, ওই দুইটা উপাংশ পরস্পর লম্ব। আবারও বলতেছি, ওই দুইটা উপাংশ, যেই দুইটা উপাংশ নিছো তারা পরস্পর লম্ব। তারা কি? পরস্পর লম্ব। তখন এই দুইটা উপাংশকে বলা হয় লম্বাংশ। এই দুইটা উপাংশে বলা হয় লম্বাংশ। লম্বাংশের খুবই স্পেশাল কিছু জিনিস আছে। এই যে লম্বাংশ দুইটা, এই দুইটা লব্ধি করলেই কিন্তু আর পাওয়া যায়। দেখো তো, তাই না? লম্বাংশ দুইটার লব্ধি করলেই কি তুমি যেই ভেক্টরটাকে ভাঙায়ে এই দুইটা পাইছিলা, যেই ভেক্টরটাকে ভাঙায়ে এই দুইটা পাইছিলা, সেটা পাই গেছো না? কাহিনী বুঝছো? মানও বের করা যায়, দিকও বের করা যায়। তার মানে ব্যাপারটা কি জানো? একটা ভেক্টরের বদলে তুমি তার জায়গায় তার লম্বাংশ দুইটা লিখতে পারো ইকুইভ্যালেন্ট হিসেবে। ইকুইভ্যালেন্ট হিসেবে। আমি কি তোমাদেরকে ব্যাপারটা বুঝাইতে পারছি? বুঝছো? দেখো ব্যাপারটা কি, আমি আবার বলতেছি, আমি তোমাদের ব্যাপারটা কি বুঝাইতে পারছি? সবাই একটু মনোযোগ দিবা। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিবা। এই ঠিক আছে? চিন্তা করো, আমাদের এই উপাংশগুলা নাই, তাহলে এই আর ভেক্টরটা যা প্রকাশ করত, এখন তুমি কি করলা? ধরো একটা বিন্দুতে আর মানের একটা বল প্রয়োগ করতেছো। এখন কি করলা? তুমি যেটা করলা, এই আরটাকে দুইটা উপাংশে ভাগ করে নিয়ে আসলা, তখন আরটাকে জাস্ট সরাই দিলা। এই দুইটা উপাংশই কিন্তু ওই আরটার মতো বিহেভ করবে। এই দুইটা মিলে যা ওই একটাই তা। আমি কি বুঝাইতে পারছি? এটাই হচ্ছে লম্বাংশের তাৎপর্য। একটা ভেক্টরকে তুমি যখন দুইটা লম্বাংশে ভাগ করে ফেলো, ওই ভেক্টরের ইফেক্ট যা, এই দুইটার মিলিত ইফেক্ট তাই। এই বুঝছো? এগুলো তোমরা ফিজিক্সে পড়ছো, তাই না? একটা ভেক্টরকে তার লম্বাংশগুলার লব্ধি হিসেবে প্রকাশ করা যায়। মজার একটা জিনিস দেখাই, একটা ভেক্টরকে তার লম্বাংশগুলার লব্ধি হিসেবে প্রকাশ করা যায়। দ্বিমাত্রিক ভেক্টর, তুমি একটু চিন্তা করো তো, একটা দ্বিমাত্রিক ভেক্টর, সবাই আমাকে বলো, একটা দ্বিমাত্রিক ভেক্টরে কি থাকে? তোমরা তো আই ক্যাপ জে ক্যাপ দিয়ে পড়ে আসছো, তাই না? এই যে দেখো, একটা দ্বিমাত্রিক ভেক্টর ধরো ভি বা আর, তার এক্স অক্ষ বরাবর উপাংশ 3i ক্যাপ,
y অক্ষ বরাবর উপাংশ 4j ক্যাপ। তাহলে তুমি আর ভেক্টরটাকে আসলে কি হিসেবে লেখো? এই দুইটা উপাংশের যোগফল হিসেবে না? যোগফল বলতে লব্ধি, এখানে কিন্তু ভেক্টর যোগ হচ্ছে। আচ্ছা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যখন যাও তখন তিনটা লম্ব অক্ষ আছে, তখন লম্বাংশ কিন্তু তিনটা হয়ে যাবে, এক্স ওয়াই জেড। তখন আমি আমার ভেক্টরটাকে কি দিয়ে প্রকাশ করি? এক্স অক্ষ বরাবর যেই ভেক্টর উপাংশ প্লাস ওয়াই অক্ষ বরাবর যেই ভেক্টর উপাংশ প্লাস জেড অক্ষ বরাবর যেই ভেক্টর উপাংশ। ব্যাপারটা মজার না? আমাকে সবাই বলো তো, ব্যাপারটা মজার না? তো আমরা আপাতত দ্বিমাত্রিকে কাজ করতেছি, ত্রিমাত্রিকেও সম্ভব, কারণ দুনিয়ার সবকিছু ত্রিমাত্রিক। তোমরা যখন ইউনিভার্সিটিতে উঠবা তখন কি এই ত্রিমাত্রিক স্থিতিবিদ্যা চলে আসবে। সবাই তোমরা কি বুঝছো? হ্যাঁ, তুমি যদি আর কে দুইটা উপাংশে ভাগ করে দাও তাহলে আর মরে গেছে, আর মরে গেছে। ওকে, চলো 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 চলো। আচ্ছা, এখন উপাংশ বের করে আমরা সবাই জানি তো কেমনে লম্বাংশ বের করতে হয়। লম্বাংশ বের করার সময় কিন্তু খুবই সাবধান, কোণ নিয়ে গ্যাঞ্জাম করা যাবে না, কোণ নিয়ে গ্যাঞ্জাম করা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ধরো এইদিকে একটা ভেক্টর আছে আর, আর এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। সাধারণত অ্যান্টি ক্লকওয়াইজ কোণ হয়। আমরা দ্বিমাত্রিকেই চিন্তা করব, ত্রিমাত্রিকে যাব না, ম্যাথমেটিক্সে ত্রিমাত্রিক নাই, ভেক্টর চ্যাপ্টারে আছে। এটা ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ। এই কোণটা অ্যান্টি ক্লকওয়াইজ কোণ পজিটিভ। তাইলে এক্স অক্ষ বরাবর এটার উপাংশ কি হবে? আর cos 30। ওয়াই অক্ষ বরাবর এটার উপাংশ কি হবে? চোখ বন্ধ করে জাস্ট cos এর জায়গায় সাইন বসায় দিবা, চোখ বন্ধ করে cos এর জায়গায় সাইন বসায় দিবা, ঠিক আছে? আচ্ছা, এবার চিন্তা করো এইদিকে একটা ভেক্টর আছে, এই কোণটাও ধরো আমার 45 ডিগ্রি। এবার কোণটা নেগেটিভ না? আমাকে সবাই বলো তো, আমাকে সবাই বলো। তাহলে এই যে হলুদ ভেক্টরটা এক্স অক্ষ বরাবর তার উপাংশ কি হবে? আর cos নেগেটিভ 45। cos এর মধ্যে নেগেটিভ পজিটিভ ম্যাটার করে না, এটা 45। তার মানে এটাও কি ধনাত্মকই আসবে। দেখো এই যে এই ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশ কি ধনাত্মক না? এই দিক বরাবরই তো আছে, এই দিক বরাবরই তো আছে। এই ভেক্টরটার লম্বাংশ যদি নাও এই বরাবর, এদিকেই আছে, ধনাত্মক এক্স অক্ষ বরাবর আছে। সো আলটিমেটলি নেগেটিভ হলেও পজিটিভ চলে আসবে, কিন্তু ঝামেলা লাগবে আর ওয়াই এর ক্ষেত্রে। লম্বাংশ বের করার সময় তুমি এক্স অক্ষ বরাবর উপাংশ বের করছো, আর ওয়াই কি হবে? খুব সহজ, কি করবা? জাস্ট cos এর জায়গায় সাইন বসিয়ে দিবা, সাইন -45। এই ভ্যালুটা নেগেটিভ আসবে, এটা আসলে নেগেটিভে আসার কথা, কারণ ওয়াই অক্ষ বরাবর এটার উপাংশ কি নেগেটিভ দিকে চলে আসছে না? ওয়াই অক্ষের পজিটিভ দিক তো ছিল এইদিকে, আমি এই বরাবর লম্বাংশ বের করছি, কিন্তু সেটা কি নিচের দিকে না? এই জন্যই নেগেটিভ আসবে। ওকে, সো কোণগুলা একটু সাবধান। অ্যান্টি ক্লকওয়াইজ কোণ ধনাত্মক, ক্লকওয়াইজ কোণ ঋণাত্মক, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারলাম? তোমরা লম্বাংশ উপপাদ্য পড়ছো, এটা ফিল করো নাই কোনোদিন, আমি কি আজকে ফিল করাই দিব? লম্বাংশ উপপাদ্য খুবই সহজ, লম্বাংশ উপপাদ্য খুবই সহজ। হ্যাঁ, লম্বাংশ উপপাদ্য দিয়ে কি করা যায় না করা যায় সেটাও আমরা দেখব। ধরো একটা বিন্দুতে দুইটা বল যদি কাজ করে তাদের লব্ধি আমরা বের করতে পারি সামান্তরিক সূত্র দিয়ে। একটা বিন্দুতে দুইটা বল যদি কাজ করে তাদের লব্ধি আমরা বের করতে পারি কি দিয়ে? সামান্তরিক সূত্র দিয়ে। এখন চিন্তা করো এই বিন্দুতে দুইটা না অনেকগুলা বল কাজ করতেছে, একটা দুইটা তিনটা, আপাতত ধরলাম তিনটাই, বুঝছো? একটা বিন্দুতে তিনটা বল কাজ করতেছে, এই তিনটা লব্ধি কত হবে? জেড অ্যাক্সিস থাকলে কি হবে আপাতত লাগবে না, ওটা তোমরা ইউনিভার্সিটিতে পড়বা। ওকে, এই তিনটা লব্ধি আমরা কেমনে বের করব? যদি দুয়ের থেকে বেশি বল হয় তখন আমরা লব্ধি বের করবো কি দিয়ে? লম্বাংশ উপপাদ্য দিয়ে। লম্বাংশ উপপাদ্য কি বলে? এই তিনটা বলের লব্ধি ধরো আর, এই তিনটা বলের লব্ধি আর। লম্বাংশ উপপাদ্য বলে, ধরো তিনটা বলের নাম আমি দিলাম, এটা পি, এটা কিউ, এটা আর। যে কোনো দিক বরাবর লম্বাংশের উপাংশ সমান, ভুল বলছি,
যে কোনো দিক বরাবর লব্ধির উপাংশ সমান বাকি সবগুলা বলের উপাংশের যোগফলের সমান। বুঝছো 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 বুঝছো? আবার বলি, যে কোনো দিক বরাবর, সেটা দুনিয়ার যে কোনো দিক বরাবর, দুনিয়ার যে কোনো দিক বরাবর লব্ধির উপাংশ সমান বাকি সবগুলা বলের উপাংশের যোগফলের সমান। ঠিক আছে? বুঝছো? দেখো দেখো, আর দুইবার হয়ে গেছে, এই তো কথা রে। আর না দিয়ে তাহলে এবিসি দিই। আচ্ছা, এটা একদম কমন সেন্স দিয়েই বের করে ফেলা যায়, কমন সেন্স দিয়েই বের করে ফেলা যায়। তুমি আমাকে বলো তো, এবিসি যেই তিনটা বল আছে, এই তিনটা বল, তিনটাকেই তুমি যদি লম্বাংশে ভাগ করে ফেলো, তাহলে এই তিনটা বলের আর অস্তিত্ব থাকবে? আমার বের করা লাগবে কি, আমার বের করা লাগবে কি এবিসি তিনটা বলের লব্ধি। এখন এবিসি তিনটাকেই আমি কি করে ফেললাম, উপাংশে ভেঙে ফেললাম, তাহলে এগুলোর তো আর অস্তিত্ব নাই। তাহলে এক্স অক্ষ বরাবর এই যে এই বরাবর উপাংশগুলোর যোগফল, সেটাই কি লব্ধির এই বরাবর উপাংশ না? বলো, বি এ সি তিনটার এই বরাবর যে উপাংশ, যেহেতু দিক এক, তুমি যদি যোগ করে দাও সেটা লব্ধির এই বরাবর উপাংশ হবে না? বুঝছো? সেম ভাবে এই তিনটার এই বরাবর যে উপাংশগুলা, সেটা আর এই বরাবর যে উপাংশ, এই দুটা লব্ধি নিলেই তো মোট লব্ধিটা পাওয়ার কথা। আমি কি বুঝাইতে পারছি সবাই? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? মাসুর ভাই গ্রাফ দিয়ে দেখাইছিল, ভালো ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কোণটা আমরা চিন্তা করি আলফা, একটু সাবধান। এই কোণটা আমরা চিন্তা করি বিটা, এইটা চিন্তা করি গামা। এখন গামা কোণটা কিন্তু নেগেটিভ, পজিটিভ নেগেটিভ খুবই সাবধানে করতে হবে, খুবই সাবধানে করতে হবে। এই কোণটা আমরা চিন্তা করি থিটা, অ্যান্টি ক্লকওয়াইজ কোণ, এই যে এটাকে হচ্ছে আদি অক্ষ ধরবা, অ্যান্টি ক্লকওয়াইজ কোণ পজিটিভ, ক্লকওয়াইজ গুলো নেগেটিভ। তাহলে এই বরাবর এই যে এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ কত, আর কস থিটা। এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ কত, আর কস থিটা। সেটাই কস টু কি হবে, এক্স অক্ষ বরাবর বাকি সবগুলা বলের মানে যাদের লব্ধি আর, তাদের সবগুলার উপাংশের যোগফলের সমান। আমাকে বলো এর উপাংশ কত, এ কজ আলফা প্লাস বি এর উপাংশ কত, বি কস বিটা, তাই না? সি এর কত, খুবই সাবধান এখানে, খুবই সাবধান, খুবই সাবধান, গামাটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সি কস মাইনাস গামা দিব, যদিও এখানে মাইনাসে ম্যাটার করবে না কজের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ বের করে ফেললাম। এবার তুমি কি করবা, ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করবা। এটা আলাদা নতুন করে বের করার দরকার নেই, তুমি চোখ বন্ধ করে এখানে যা যা কস ছিল সব সাইন বসাই দিবা। খুবই ইম্পর্টেন্ট, এখানে যদি মাইনাস গামা না দিয়ে গামা দিতা তাহলে কিন্তু তোমার ভুল হইতো এই স্ট্রাকচারে। এভাবে করতে গেলে যে চোখ বন্ধ করে সাইন বসাই দিবা, তাহলে অবশ্যই কোণের চিহ্নটা দিতে হবে। এবার চোখ বন্ধ করে তুমি কি বসাই দাও, সবগুলা কজের জায়গায় সাইন, এ সাইন আলফা প্লাস বি সাইন বিটা প্লাস সি সাইন মাইনাস গামা। বুঝছো? তোমার পরীক্ষার কোয়েশ্চেনে কিন্তু এ বি সি তিনটা বলের মান এবং কোনগুলাও দেওয়া থাকবে। বুঝছো? মানে ডান পাশের যা যা আছে এগুলো সব বের করে ফেলতে পারবে, এগুলো সব কোয়েশ্চেনে দেওয়া থাকবে, এ বি সি আলফা বিটা গামা। তাই যদি হয় তুমি আর কস থিটা আর আর সাইন থিটা জানো, তুমি আর কস থিটা আর আর সাইন থিটা জানো, তাই না? তুমি আর কস থিটা আর আর সাইন থিটা জানো, তাহলে বের করা লাগবে কি, লব্ধি বের করা লাগবে। লব্ধি বের করা মানে কি, লব্ধির মান এবং দিক। লব্ধির মান কেমনে বের করবা, এটা ধরো 1 নাম্বার, এটা ধরো 2 নাম্বার। 1 নাম্বার আর 2 নাম্বার বর্গ করে যদি যোগ করো, 1 নাম্বার আর 2 নাম্বার বর্গ করে যদি যোগ করো, তাহলে কি লেফট সাইডে আর স্কয়ার হয়, সেখান থেকে তুমি লব্ধি বের করবা। আর 2 নাম্বারকে লব্ধির মান বের হইলো দিক, 2 নাম্বারকে যদি 1 নাম্বার দিয়ে ভাগ করে দাও তাহলে কি হবে, আর আর কাটা সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা চলে আসবে, লব্ধির দিকটাও চলে আসবে। আমরা করব। তাহলে লম্বাংশ উপপাদ্য বোঝা গেছে, লম্বাংশ উপপাদ্য দিয়ে 2 এর অধিক বলের লব্ধি বের করা যায়। ভাইয়া বিটা অ্যাঙ্গেল কোনটা, এই যে এই অ্যাঙ্গেলটা বিটা, বি এর সাথে যেটা, বুঝছো? এবং এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, সো পজিটিভ ক্লিয়ার? বুঝছো? তুমি যদি গামাটাকে পজিটিভ নিতে চাও তাহলে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ এটা নিতে পারো, হ্যাঁ 360 মাইনাস গামা, বাট অত প্যাচাল কেউ পারে না,
তোমরা বুঝছো? তাহলে লম্বাংশ উপপাদ্যটা আমি আরেকবার বলি, যে কোনো দিক বরাবর লব্ধির উপাংশ সমান ওই দিক বরাবর বাকি সবগুলা বলের উপাংশের যোগফলের সমান। এটাই লম্বাংশ উপপাদ্য। দেখো, এই দিক বরাবর লব্ধির উপাংশ আর cos থিটা ইকুয়ালস টু এই দিক বরাবর বাকি সবগুলা বলের উপাংশের যোগফল। বাংলা যোগ। কেন বাংলা যোগ? কারণ উপাংশগুলো তো সব সেম দিকে। এই দিক বরাবর লব্ধির উপাংশ সমান এই দিক বরাবর বাকি সবগুলা বলের উপাংশের যোগফলের সমান। ওকে, আমি যখন একটা অঙ্ক করাবো তোমাদের আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমরা ছোট ছোট কয়েকটা অঙ্ক করি, ছোট ছোট পুচকে পুচকে কয়েকটা অঙ্ক করি। 2 নিউটন আর 2√3 নিউটন মানের বলদ্বয় 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত। খেয়াল করো, একটা হচ্ছে 2 নিউটন বল আর একটা হচ্ছে 2√3 নিউটন। হ্যাঁ, এরা 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত। 2 নিউটন মান বরাবর বলদ্বয়ের লম্বাংশের সমষ্টি কত? বলতো, এই যে এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর 2 নিউটন, এটার উপাংশ কত? 2 cos 0 না? মানে এটা তো পুরোটাই এই দিক বরাবর আছে। 2 cos 0 মানে 2, ঠিক আছে, পুরোটাই এইদিকে 2 cos 0 প্লাস এটার উপাংশ কত? 2√3 cos 30। cos 30 এর ভ্যালু কত আমাকে বলো? √3/2। তাহলে 2 প্লাস 2√3 ইন্টু √3/2, 2 2 কাটা, 3 আর 2 5, 5 নিউটন। 3 আর 2 5। ক্লিয়ার? আমাদের অ্যান্সার কি? 5। ডান 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 ডান। সবাই তোমরা বুঝছো? সবাই তোমরা কি বুঝছো? আমরা 22 নম্বর অঙ্কটা আগে করি, এরপর একটা জাতীয় কোয়েশ্চেনে যাব। এটা প্রতি বছরই আসে, এটা প্রতি বছরই আসে। এক বিন্দুতে কার্যরত পি আর কিউ মানের দুইটা বলের লব্ধির মান হচ্ছে আর। পি এর দিকে আর এর লম্বাংশের পরিমাণ কিউ। প্রমাণ করো যে বল দুইটার অন্তর্ভুক্ত কোণ এটা 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 এগুলো বের করতে বলছে। চলো আমরা দেখি। একটা বিন্দুতে দুইটা বল কাজ করতেছে পি আর কিউ। একটা বিন্দুতে কি কাজ করতেছে বলো তো? একটা বিন্দুতে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, সেখানে দুইটা বল কাজ করতেছে। সেখানে কি কাজ করতেছে আমাকে বলো? দুইটা বল কাজ করতেছে পি আর কিউ। এই হচ্ছে পি, এই হচ্ছে কিউ। ওকে, পি এর দিক বরাবর তাদের লব্ধি হচ্ছে আর, তাদের লব্ধি হচ্ছে আর, এই হচ্ছে আর লব্ধি আর। সেটা ধরো পি এর সাথে থিটা কোণ তৈরি করে, আর এই বড় কোণটা হচ্ছে আলফা, এই বড় কোণটা হচ্ছে আলফা। চিত্রদান চিত্রদান। তারপর কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে কি বলছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। দুইটা স্টার দিতে পারো, দুইটা স্টার দিতে পারো। পি এর দিক বরাবর আর এর লম্বাংশের পরিমাণ কিউ। আচ্ছা, পি এর দিক বরাবর আমাকে বলো তো, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কত? আর cos থিটা। সুন্দর করে উপরে লিখবা, লম্বাংশ উপপাদ্য অনুসারে, লম্বাংশ উপপাদ্য অনুসারে। আচ্ছা, পি এর দিকে আর এর লম্বাংশ ইকুয়ালস টু পি এর দিকে বাকি সবগুলা উপাংশের যোগফল না? পি এর দিকে বাকি সবগুলা উপাংশের যোগফল। পি cos 0 প্লাস কিউ cos আলফা। ঠিক তাই না? বলো 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 বলো। পি এর দিকে আর এর লম্বাংশ সমান পি এর দিকে বাকি সবগুলা লম্বাংশের যোগফল। আচ্ছা, এবার এই যে আর cos থিটা, এটার মান কত দেওয়া আছে? পি এর দিকে আর এর লম্বাংশের পরিমাণ হচ্ছে কিউ। তাহলে এই ভ্যালুটা আসলে কিউ, এই ভ্যালুটা আসলে কি? কিউ 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 কিউ। সুতরাং কিউ সমান পি cos 0 মানে কি? পি প্লাস কিউ cos আলফা। তাহলে এখান থেকে আমাকে বলো তো কিউ cos আলফার ভ্যালু কত? কিউ cos আলফার ভ্যালু হচ্ছে কিউ মাইনাস পি। cos আলফার ভ্যালু কত? কিউ মাইনাস পি বাই কিউ। তাহলে আলফার ভ্যালু কত? cos ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ। আমাদের প্রথম পার্টটুকু ডান, প্রথম পার্টটুকু ডান। ঠিক আছে, এবার কোণের মান আবার এইটা বাইর করতে হবে। এইটা বাইর করা তো প্যারা, কারণ কি বলো তো? এটা কেমনে বাইর করবো? এই এতটুকু সবাই বুঝছো? এতটুকু তোমরা সবাই বুঝছো?
ঠিক আছে? এখন আবার আলফার মান বলছে 2 সাইন ইনভার্স। এই 2টা কি মিন করতেছে? তাইলে আসলে আসলে আলফার মান বেরোয় নাই, বেরোইছিল আলফা বাই 2 এর মান। আলফা বাই 2 এর মান বেরোইছিল সাইন ইনভার্স। তাইলে তার মানে এই সাইন ইনভার্স কই থেকে আসবে? সাইন থেকে। তার মানে লেফট সাইডে আমার সামহাও সাইন আলফা বাই 2 আনতে হবে। আমি কি বুঝাইতে পারছি? আবার 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 দেখো 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 দেখো, এখানে এটা খুব সহজ। আলফা সমান কজ ইনভার্স এটা, তাহলে বাম পাশে কি কজ আলফা ছিল, কজ আলফা থেকে আসছে। 2 নাম্বার প্রমাণে আলফা সমান 2 সাইন ইনভার্স ওটা। এই 2টাকে যদি এই পাশে পাঠাও তাহলে আলফা বাই 2 লেফট সাইডে কি থাকে? আলফা বাই 2। আর রাইট সাইডে কি থাকে? সাইন ইনভার্স কিছু একটা। তাহলে ওই সাইন ইনভার্সটা কই থেকে আসছে? আলটিমেটলি এখান থেকে আসছে না? সাইন আলফা বাই 2 সমান রুট ওভার অফ পি বাই টুয়াইস কিউ। তাহলে আমার টার্গেট লেফট সাইডে সাইন আলফা বাই 2 আনবো। কেমনে পারবো? সাইন আলফা বাই 2 কোত্থেকে আসে? 1 মাইনাস কজ আলফা থেকে আসে। হ্যাঁ, ওইদিকে আবার রুটও আছে। 1 মাইনাস কজ আলফা সমান 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। 1 মাইনাস কজ আলফা সমান 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। দেখছো ওই রুটও কিন্তু আছে। দেখি তো 1 মাইনাস কজ আলফা কোথাও থেকে, এই তো পাইছি পাইছি পাইছি। কিউ কিউ কজ আলফা ওই পাশে নিয়ে গেলে কিউ ইন্টু 1 মাইনাস কজ আলফা, খেল খতম। দেখো কিউ সমান পি প্লাস কিউ কজ আলফা। এই কিউটাকে যদি এই পাশে আনো, কিউ ইন্টু 1 মাইনাস কজ আলফা। আমার টার্গেট হচ্ছে সাইন আলফা বাই 2 আনবো, সেটা কিন্তু আমি পাই গেছি। এই যে 1 মাইনাস কজ আলফা, এটাকে আমরা কি লিখতে পারি? কিউ ইন্টু 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 সমান পি। তাহলে এখান থেকে আমাকে বলো সাইন স্কোয়ার আলফা বাই 2 এটা কত? পি বাই টুয়াইস কিউ। তাহলে সাইন আলফা বাই 2 এটা কত? রুট ওভার অফ পি বাই টুয়াইস কিউ। একদম খাপে খাপ মিলে গেছে। তারপর আমাকে বলো তো আলফা বাই 2 কত? আলফা বাই 2 সমান সাইন ইনভার্স রুট ওভার অফ পি বাই টুয়াইস কিউ। তাহলে আলফার ভ্যালু কত? 2 সাইন ইনভার্স রুট ওভার অফ পি বাই টুয়াইস কিউ। এই পার্টও শেষ, এই পার্টও শেষ, এই পার্টও শেষ, এই পার্টও শেষ। ইনভার্স ত্রিকোণমিতি দিয়ে করবা? করা যায়, একটা ফর্মুলা আছে, তো ওটা না বোর্ড পরীক্ষায় সরাসরি ইউজ করা যায় না। তাহলে প্রথম পার্ট শেষ। লব্ধি বের করতে বলছে। লব্ধি তো খুব সোজা, তুমি কজ আলফা পাই গেছো না? লব্ধি বলছে পি কিউ দিয়ে প্রকাশ করতে। কজ আলফার জায়গায় এটা বসে দিলেই কাজ শেষ। লব্ধি রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, ওটা করলেই কাজ শেষ। এটা আমি পরের পেজে করে দিচ্ছি, লব্ধিটা আমি পরের পেজে করে দিচ্ছি। সবার এতটুকু কি লেখা হয়েছে? আমাকে বলো তো, তোমাদের সবার কি এতটুকু লেখা হয়েছে? হয়েছে হয়েছে? ওকে, চলো আমরা এখন লব্ধিটা বের করি। লব্ধিটা বের করার জন্য কজ আলফার ভ্যালু দরকার। তাহলে লব্ধি আর সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। ঠিক আছে? তাহলে দেখো তো, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ। কজ আলফার ভ্যালু কত? কিউ মাইনাস পি বাই কিউ, কিউ মাইনাস পি বাই কিউ, কিউ কিউ কাটা, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ মাইনাস 2 পি স্কোয়ার। তাহলে দেখো তো কি থাকে? আমার কিন্তু প্রমাণ চলে আসছে, রুট ওভার অফ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 2 পি কিউ। ডান। বুঝলাম? ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার? বুঝছো? এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। সবাই জাস্ট 1 মিনিট এটা গ্রাস্প করো, এরপর আমরা নতুন টাইপে যাব।
ঠিক আছে সবাই সবাই? ওকে, চলো আমরা পরের টাইপে যাচ্ছি। এই টাইপটাও না খুব আসে, খুব আসে, এই টাইপের অঙ্কগুলো খুব আসে, খুব সহজ, খুব সহজ, কিন্তু ভাষাটা বোঝা একটু কঠিন। তুমি একবার বুঝে ফেললে এরপর আর নো টেনশন, একবার বুঝে ফেললে এরপর আর নো টেনশন। দেখো কি বলছে, 4p ও 3p মানের দুইটা বল ও বিন্দুতে ক্রিয়া করে, এদের লব্ধির মান 5p। যদি কোনো ছেদক এদের ক্রিয়া রেখাকে যথাক্রমে L, M ও N বিন্দুতে ছেদ করে, তাহলে দেখাও যে এটা। আমরা আগে একটি চিত্রটা আঁকি। ও বিন্দুতে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে 4p আর একটা হচ্ছে 3p, তাই না? এটা হচ্ছে 4p, আরেকটা বল হচ্ছে 3p, বুঝছো? এইটা হচ্ছে আমাদের 4p, এটা হচ্ছে আমাদের 4p, এটা হচ্ছে 3p। তাদের লব্ধি হচ্ছে 5p। এই যে তাদের 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 লব্ধি কি হবে? 5p। তাদের লব্ধি কি? 5p। ওকে, তারপর 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 যদি কোনো ছেদক এদের ক্রিয়া রেখাকে যথাক্রমে L, M ও N বিন্দুতে ছেদ করে, তাহলে একটা ছেদক চিন্তা করো, একটা ছেদক চিন্তা করো, এই একটা ছেদক, ঠিক আছে? এই ছেদকটা এদের ক্রিয়া রেখাকে কোন কোন বিন্দুতে? L, M ও N। L এটা হচ্ছে M, বুঝিও এটা N, ক্রমান্বয়ে কিন্তু। এই যে 4p, 3p, 5p, তাহলে 4p কে L, 3p কে M, 5p কে কি N, ঠিক আছে? তোমরা সবাই বুঝছো? তোমরা সবাই কি বুঝছো? আচ্ছা, তাই যদি হয় তাহলে দেখাও যে 4 এটা 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 এটা। দেখো 4 + 3 ওদিকে হচ্ছে 5, 4/OL, এই যে 4p বাই OL, এটা বাই এটা, এটা বাই এটা। এখানে কি লম্বাংশ মনে হচ্ছে না? খেয়াল করো তো, 4 আর 3 এর উপাংশের যোগফল সমান 5 এর উপাংশের যোগফল। ব্যাপারটা তো এরকমই লাগতেছে। কোন দিক বরাবর তুমি লম্বাংশটা নিবা? দুই দিক বরাবর নেওয়া যায়, একটা হচ্ছে এই x অক্ষ বরাবর, এই বরাবর নিলা, আর একটা হচ্ছে এই বরাবর নিবা। এখন কোনটা নিবা তোমার চয়েস, কোনটা নিবা তোমার চয়েস, বুঝছো? সবাই 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 দুইটাতে নিতে পারবে না, কোনো একটাই নেওয়া লাগবে। তুমি যদি এই বরাবর উপাংশগুলা নাও, তাহলে কি 4p cos 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 cos, বুঝছো? cos মানে কি? কবরে ভূততি, OX বাই OL। এটা যদি উপাংশ নাও OX বাই ON, এটা যদি এই বরাবর উপাংশ cos cos, এটা মানে কি? এটা বাই এটা। সবগুলোর ক্ষেত্রে OX সেম, OX 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 কাটা দিতে পারতেছো। কিন্তু তুমি যদি এই বরাবর উপাংশ নাও, লম্ব এটার ক্ষেত্রে এতটুকু, এটার ক্ষেত্রে এতটুকু, এটার ক্ষেত্রে এতটুকু, ওগুলা কিন্তু কাটতে পারবে না, এবং ওগুলা প্রমাণে নাই। তার মানে তুমি আনুভূমিক বরাবর উপাংশগুলা নিবা। আমি কি বুঝাইতে পারছি? করে দেই, তাহলে বুঝতে পারবা, টের পাবা। তাহলে OX বরাবর সবার OX বরাবর কি করবা? লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করবা। OX বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করে পাই। হ্যাঁ, তাহলে আমাকে বলো তো, 4p cos LOX, 4p cos কোণ LOX, এই যে এটা 4p কোণ LOX, এই যে LOX, এটা হচ্ছে NOX, এটা হচ্ছে MOX, প্লাস 3p cos MOX equals to 5p cos NOX। তোমরা কি ক্লিয়ার? এটাই তো লম্বাংশ উপপাদ্য বলে। সব জায়গা থেকে পি 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 ভ্যানিশ, তাহলে পরে থাকে 4 ইন্টু cos LOX, কবরে ভূত অতি, cos LOX, এই যে LOX, এটা যদি নাও, ভূমিকে OX, অতিভুজকে OL, তাহলে OX বাই OL
ও এক্স বাই ও এল। দেখছো এই যে 4/OL আসছে, সব জায়গায় কিন্তু ও এক্স থাকবে, কারণ ও এক্সটা কি কমন ভূমি, ও এক্স কি ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। প্লাস 3 ইন্টু এমও এক্স কি হবে, কবরে ভূত অতি, আমাকে বলো তো ও এক্স বাই ও এম ইকুয়ালস টু 5 ইন্টু এনও এক্স কি হবে, ও এক্স বাই ও এন। সবগুলা ও এক্স ঘ্যাচাং ঘ্যাচাং ঘ্যাচাং। তুমি যদি কাটা দাও তাহলে কি পরে থাকে আমাকে বলো তো, 4/OL প্লাস 3/OM ইকুয়ালস টু 5/OM। প্রমাণিত। তোমরা কি বুঝছো? বলো তোমরা সবাই কি বুঝছো? ব্যাপারটা খুব সহজ। এই দেখো এটা কিন্তু পরীক্ষায় আসে, ও বিন্দুতে দুইটা বল 4p আর 3p কাজ করতেছে, এই দুজনের লব্ধি হচ্ছে 5p। একটা ছেদক তাদেরকে তিনটা বিন্দু এল এম আর এন বিন্দুতে ছেদ করে, কিছু একটা প্রমাণ করতে বলছে। প্রমাণটা দেখে বোঝা যাচ্ছে এটা আসলে লম্বাংশ উপপাদ্য। তাহলে এই লব্ধিটার যে কোনো এক বরাবর লম্বাংশ কোন দিকে নিবা, হয় এক্স অক্ষ বরাবর না হলে ওয়াই অক্ষ বরাবর। আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি এক্স অক্ষ বরাবর নিলে সুবিধা হয়। তাহলে এক্স অক্ষ এই বরাবর আমি লম্বাংশ নিব। তাহলে 4p cos এই কোণটা প্লাস 3p cos এই বড় কোণটা সমান 5p cos এই কোণটা। এখন cos ওই কোণগুলোর ভ্যালু আমি জাস্ট বসাইছি। cos মানে কি, দেখো এই কোণটার যদি cos নাও, কবরে ভূত অতি ও এক্স বাই ও এল, পরেরটায় ও এক্স বাই ও এম, ও এক্স বাই ও এন, সবগুলোর ভূমি তো সেম। টান 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 শেষ। ঠিক আছে, তোমরা কি বুঝছো? ভাই এগুলা কি আঁকতে হবে? হ্যাঁ, পরীক্ষায় এগুলো আঁকতে হবে, না আঁকলে কিন্তু হবে না। পরীক্ষায় কিন্তু এগুলা ক্লিয়ারলি আঁকতে হবে, সুন্দর করে আঁকতে হবে। চলো পরেরটাই যাই, আমরা পরেরটাই যাই। পি ও 2p মানের দুইটা বল এ বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধি হচ্ছে 3p। যদি কোনো ছেদক তাদের ক্রিয়া রেখাকে যথাক্রমে বি, সি আর ডি বিন্দুতে ছেদ করে, এই পারবা? ভাইয়া সি সাইন মাইনাস গামাকে যদি মাইনাস সি সাইন গামা লিখি, ভ্যালু কি চেঞ্জ হবে? ওটা করবা না, যেমন আছে এমনি করবা। পণ্ডিতি কেন করতে যাবা? পণ্ডিতি কেন করতে যাবা? ঠিক আছে, চলো আমরা আমাদের পরের টপিকে চলে যাই। আমাদের পরের টপিক হচ্ছে দুইয়ের অধিক সমবিন্দু বল। বুঝছো? সমবিন্দু বল, সমবিন্দু বল মানে হচ্ছে বলগুলো একটা বিন্দুতে কাজ করবে। বুঝছো? বলগুলাকে একটা বিন্দুতে কাজ করবে, ঠিক আছে। আমাদের স্থিতিবিদ্যা এটাকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়। প্রথমত আছে হচ্ছে 8.1। 8.1 হচ্ছে সমবিন্দু বলের লব্ধি, অর্থাৎ একটা বিন্দুতে কয়েকটা বল কাজ করতেছে, একটা বিন্দুতে কয়েকটা বল কাজ করতেছে, সমবিন্দু বলের লব্ধি। চ্যাপ্টার 8.2 হচ্ছে সমবিন্দু বলের ভারসাম্য। ভারসাম্য মানে কয়েকটা বল একসাথে থেকে ওদের লব্ধি 0 হয়ে যাচ্ছে। 8.3 হচ্ছে অসমবিন্দু বলের লব্ধি। অসমবিন্দু বলের লব্ধি বলতে, এই ধরো একটা লাঠি, এখানে একটা বল কাজ করতেছে উপরের দিকে, এখানে একটা বল কাজ করতেছে নিচের দিকে। তাহলে এই দুইটা বল, এই যে এখানে একটা, তারা কি একই বিন্দুতে কাজ করতেছে? না। অসমবিন্দু বলের লব্ধি কোথায় করা হয়? চ্যাপ্টার 8.3 তে। তবে এই তিনটা কেসই হচ্ছে সমতলীয় বল। কেমন বল? সমতলীয় বল, অর্থাৎ বলগুলো একটা তলে থাকবে, একটা সমতলে থাকবে। আমাদের কলেজের সিলেবাসে মানে ইন্টারের সিলেবাসে স্থিতিবিদ্যায় আমরা সমতলীয় বল নিয়ে কাজ করি। 8.1 সমতলীয় সমবিন্দু বলের লব্ধি, 8.2 তে সমতলীয় সমবিন্দু বলের ভারসাম্য, 8.3 তে হচ্ছে সমতলীয় কিন্তু অসমবিন্দু বলের কি লব্ধি। সমতলীয় কেন? আমরা দ্বিমাত্রিক কথা বলতেছি। যখনই জিনিসটা ত্রিমাত্রিক হয়ে যাবে, ধরো দুইটাই দিকে আরেকটা কাজ করতেছে এই কোণাগুনি, বুঝছো? তখন এই তিনটা বল কিন্তু আর সমতলীয় নাই, তখন ভেক্টর দিয়ে এটা করতে হয়।
বুঝছো, এটাকে বলা হয় ভেক্টর মেকানিক্স। কি বলে জানো? ভেক্টর মেকানিক্স। মেকানিক্স মানে কি বলো? বিদ্যা। এন্ড ত্রিমাত্রিক যেহেতু তুমি ভেক্টর দিয়ে করবা, ভেক্টর মেকানিক্স। তুমি যেই ইঞ্জিনিয়ারিং এ পড়ো না কেন, তোমার ফার্স্ট ইয়ারে এটা পড়তে হবে। ঠিক আছে, মজার আছে, অনেক মজার। বিশাল বড় বড় বই, মানে বিশাল মানে এরকম মোটা মোটা বই, ঠিক আছে, বাট মজার আছে। আমরা নিজেরাও পড়ছিলাম, তোমরা ইঞ্জিনিয়ারিং পড়লে তারপর। আচ্ছা, তো দুইয়ের অধিক সমবিন্দু বলের লব্ধি। সমবিন্দু কিন্তু সমতলীয়। কেমনে করবা? লম্বাংশ উপপাদ্য দিয়ে। কেমনে করবা আমাকে বলো? লম্বাংশ উপপাদ্য দিয়ে। তাহলে আমি একটা করে দেই, একটা জাতীয় কোশ্চেন করি, মানে একটা জাস্ট চিন্তা করার জন্য করি। ধরো এই একটা বল, এগুলা ক্যালকুলেটর দিয়ে করা যায়, তোমরা জানো। ধরো এদিকে একটা বল, ধরো এদিকে একটা বল, তারপরে ধরো এদিকে একটা বল, তারপরে ধরো এদিকে একটা বল। ঠিক আছে, এটার মান হচ্ছে 6 নিউটন, এটার মান হচ্ছে 4 নিউটন। বল বা ভেক্টর যাই বল, এটা ধরো 3 নিউটন, এটা ধরো 4 নিউটন, এটা ধরো 5 নিউটন। কোনগুলো এখন দিব? এই কোণটা চিন্তা করো 30, এই কোণটা চিন্তা করো হচ্ছে 70, এই কোণটা চিন্তা করো হচ্ছে 80, এই কোণটা চিন্তা করো হচ্ছে কত? 100, 180, এইটা চিন্তা করো হচ্ছে 100। ঠিক আছে, 100, 180, 280, তাহলে এটা হয়ে যাবে 80। এই তিনটা বলের, এই তিনটা বল না, কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা বলের লব্ধি আমরা বের করবো। এটাগুলো কিন্তু কেমন বল বলো তো? কেমন বল? সবাই সবাই, সমবিন্দু সমতলীয় বল। সমবিন্দু সমতলীয় বল। তুমি এইটাকে ধরে নাও এক্স অক্ষ, ঠিক আছে, এটা যেহেতু এক্স অক্ষ বরাবরই আছে। এবার চিন্তা করো আমাদের লব্ধিটার মান হচ্ছে আর, এই যে এটা আপাতত একটা লব্ধি আঁকাও, এই হচ্ছে লব্ধি, লব্ধিটার মান হচ্ছে আর, এবং সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করে। লব্ধির মান হচ্ছে আর, এবং সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করে। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে লম্বাংশ উপপাদ্য অনুসারে এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ, এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ সমান বাকি সবগুলা বলের এক্স অক্ষ বরাবর উপাংশ। 6 নিউটনের কত? 6 cos 0 প্লাস 4 নিউটনের কত? 4 cos 30, 4 cos 30 প্লাস প্লাস এই 3 নিউটনের কত? 30 আর 70 কত? 100, 3 cos 100। ঠিক আছে, এই 4 নিউটনের কত? 180, যদিও সুন্দর করে হয় নাই, বাট ধরে নাও প্লাস 4, চিত্রটা ঠিক মতো হয় নাই, 4 cos 180। আমি কিন্তু সবগুলা কোণ কেমন নিছি? অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? ঘড়ির কাঁটার বিপরীতে, এই জন্য পজিটিভ দিছি। আর 5 ক্ষেত্রে এটা ক্লকওয়াইজ নিলাম, তাহলে 5 cos -80, 5 cos -80। ঠিক আছে, তোমরা আমাকে সবাই বলো, তাহলে এক্স অক্ষ বরাবর আমার লব্ধির উপাংশ সমান এক্স অক্ষ বরাবর বাকি সবগুলা বলের উপাংশের সমান। এই অক্ষ বরাবর আমাদের যে লব্ধির উপাংশটা আর cos থিটা, সেটা কি হবে? এক্স অক্ষ বরাবর বাকি সবগুলা বলের উপাংশের যোগফলের সমান। দেখো 6 cos 0, এই যে এটা তো এইদিকেই, 4 cos 30, এটা হচ্ছে 170, 3 cos 170, সরি 170 না, খালি 100, এটা হচ্ছে 180, 4 cos 180 করে নিলাম। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ বরাবর আমি সবগুলা উপাংশের যোগফলটা বের করে ফেললাম। ক্লিয়ার। এইবার তুমি কি করবা? ওয়াই অক্ষ বরাবর এটা করার জন্য কোনো প্যারা নাই। তুমি কি করবা? জাস্ট কজের জায়গায় সাইন বসায় দিবা, তাহলে কি হবে? 6 sin 0। খুবই সাবধান, অ্যান্টি ক্লকওয়াইজ গুলা নেগেটিভ, পজিটিভ, ক্লকওয়াইজ গুলা যাতে নেগেটিভ হয়, না হলে কিন্তু হবে না। প্লাস 4 sin 30 প্লাস 3 sin 100 প্লাস 4 sin 180, 4 sin 180 প্লাস 5 sin -80।
আমাকে কেউ একজন বলো এই মানটা কত আর এই মানটা কত, বলো। 5.81 আর 0.3, তাই না? 5.81 আর কত 0.03। এটা খুবই ছোট হয়ে গেছে, এটা খুবই ছোট হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে এবার আমাদের লব্ধির মান কি হবে? তুমি 1 নাম্বার আর 2 নাম্বার বর্গ করে যোগ করো, ঠিক আছে? এটা ধরো আমাদের 1 নাম্বার, এটা ধরো আমাদের 2 নাম্বার। তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, সেটা কত হয়? আর স্কয়ার ইন্টু কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, সেটা ইকুয়ালস টু 5.81 স্কয়ার প্লাস 0.03 স্কয়ার। সেখান থেকে তুমি আর স্কয়ারের ভ্যালু পাবা, সেখান থেকে আর এর ভ্যালু পাবা। তাহলে লব্ধির মানটা বের হয়ে গেল। লব্ধির মানটা কি বের হয়ে গেল? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? লব্ধির দিকটা কেমনে বের করবা? 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে কি করে দাও? ভাগ করে দাও। বুঝছো সবাই? 2 নাম্বার ভাগ 1 নাম্বার, তাহলে কি থাকে? আর cos থিটা বাই মানে আর sin থিটা বাই আর cos থিটা, যেটা কি হয় tan থিটা, ইকুয়ালস টু কত? 0.03 বাই 5.81, শূন্যের কাছাকাছি একটা কোণ আসবে, সেখান থেকে থিটার ভ্যালুটা বের করে। তাহলে তোমরা আমাকে সবাই বলো, একটা বিন্দুতে ক্রিয়াশীল 2 এর অধিক বলের লব্ধি তুমি কি বের করতে পারবা? বের করতে পারবা? এখন এটা না ক্যালকুলেটরে খুব ইজিলি করা যায়। এটা না ক্যালকুলেটরে, আয় হায় সর্বনাশ, সেভ না করেই এক্সিট দিয়ে দিছি, ক্লাসের নোট পাবা না। কি সর্বনাশটা হইল? আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ওটা কি বুঝছো? আমাকে বলো তো, আমরা কি দেখতেছিলাম? বলো, 2 এর অধিক সমবিন্দু বলের লব্ধি। ওকে, তো এটা তুমি যদি ভালো করে বুঝতে পারো, আমাদের আসলে চ্যাপ্টার 8.1টা শেষ হয়ে গেছে। হ্যাঁ, চ্যাপ্টার 8.1টা শেষ হয়ে গেছে। এরপর এই রিলেটেড কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে করব। এবিসি ত্রিভুজের সমান্তরালে হ্যান ত্যান এগুলা বাইর করো, এগুলো আমরা নেক্সট ক্লাসে করে ফেলবো। যদিও ক্লাসের স্লাইডের যা কিছু আছে সবকিছু হোমওয়ার্ক থাকবে। তোমার ক্লাসের স্লাইডে যা কিছু আছে সবগুলো তুমি এখন পারবা। দেখো, একটা বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত P2P 3P বলের লব্ধির মান দিক বের করতে পারবা না? পারবা তো? ডেফিনেটলি পারবা। তারপর এবিসি সমবাহু ত্রিভুজ এবং এই মানের 3টা বলের এই দিক বরাবর কাজ করতেছে একটা বিন্দুতে, বল 3টার লব্ধি, এগুলো তোমরা পারবা। ঠিক আছে। আর ক্যালকুলেটর দিয়ে কিভাবে করে? ক্যালকুলেটর দিয়ে আসলে জটিল সংখ্যা ব্যবহার করে করে। কি দিয়ে করে? জটিল সংখ্যা ব্যবহার করে করে। তোমরা ক্যালকুলেটর হ্যাকস সিরিজটা আছে না, সবাই ইউটিউব থেকে দেখছো? ক্যালকুলেটর হ্যাকস যেই সিরিজটা, সেই সিরিজে জটিল সংখ্যা এই চ্যাপ্টারটা দেখলেও হবে, কিংবা ভেক্টর ওই চ্যাপ্টারটা দেখলেও হবে। 2টা চ্যাপ্টারেই করানো আছে কিভাবে মানে একাধিক সমবিন্দু বলের লব্ধির মান এবং দিক বের করা যায়। ওকে, তো আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের হোমওয়ার্ক থাকবে কি? সবগুলা অঙ্ক করে ফেলা। আমি এখানে এই স্লাইডে, আজকের স্লাইডে যা যা দিছি করে ফেলবা। আমি নেক্সট ক্লাসে এগুলা করাই দিব ক্লাসে। ওকে, তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি আজকের মতো।